নমস্কার, টাইম পাস উইথ মন্ডলে আপনাকে স্বাগতম। আজকে নতুন গল্প অভিশপ্ত সন্ধানীর। দুর্গা বাগচির লেখা অভিশপ্ত সন্ধানীর। অভিনয়ে রতন মণ্ডল, নারী কণ্ঠে বিদ্যা বর মণ্ডল। আসুন দুর্গা বাগচির লেখা নতুন গল্প অভিশপ্ত সন্ধানীর শুরু করতে চলেছি। আজকের গল্প দুর্গা বাগচির অভিশপ্ত সন্ধানী। বর্ষা রাতে কালো মেঘে আকাশ ঢাকা, রাস্তার দুধারে গাছপালা, ধান ক্ষেত অন্ধকারে থমথম করছে। মাঝে মাঝে কড়কড় করে প্রচন্ড বাজের শব্দে মধুবনী গ্রামের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছে। মধুবনী একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে জনবসতি দক্ষিণ দিকের হাটতলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। উত্তর দিকে নুনি নদীর ধারে দুটো বড় বাড়ি ছাড়া বিশেষ জনবসতি নেই, কেবল বড় বড় মাঠ আর ধান ক্ষেত। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে সেই লুনি নদীর তীরের জনমানবহীন প্রান্তে অন্ধকার ভূতের মতো দাঁড়িয়ে আছে সন্ধানী। সামনে দিয়ে একটা পায়ে চলার রাস্তা এঁকে বেঁকে দক্ষিণ থেকে উত্তরে লুনি নদীর একেবারে ধার পর্যন্ত চলে গেছে। সন্ধানীরের মুখোমুখি রাস্তার অন্য ধারে সন্ধানীরের মতনই পাছাতুল্য বাড়ি নবনীর। চারিদিকে গা ছমছম পরিবেশে দুটি ভারী যেন ভয়ঙ্কর কিছু দুর্ঘটনা ও ঘটনার আশঙ্কায় দম বন্ধ করে দাঁড়িয়ে আছে। বাজের আওয়াজে ঘুম ভেঙে যায় জয়ন্ত। ঘরের দরজা খুলে সে নবনীরের দোতলার বারান্দায় এসে দাঁড়ায়। রেলিংয়ে হেলান দিয়ে জয়ন্ত তাকিয়ে থাকে সন্ধানীরের দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে বিশাল বাড়িটা যেন ভয়ঙ্কর মুখবাধন করে আছে। বাড়িটার দিকে একেবারে ভেঙে গিয়ে ইট চুন সরকি স্তূপ হয়ে আছে। বাড়িটি যাদের সেই চৌধুরী বংশের মাত্র দুটি মানুষ ছাড়া আর কেউ বেঁচে নেই। মর্মান্তিক এক দুর্ঘটনার পর এই বাড়িটি সম্পর্কে লোকের মনে আতঙ্ক জন্মেছে, তাই এর সীমানায় কেউ পা রাখতে সাহস পায় না, বিশেষ করে সন্ধ্যার পর। জয়ন্ত অবশ্য এইসব কথা শুনেছিল, সেটা সেখানে এসেছে। সে সিভিল ইঞ্জিনিয়ার। এখান থেকে কিছুটা তফাতে রাজপুরা গ্রামে লুনি নদীর উপর বাঁধ নির্মাণের কাজ পেয়েছে। এখানে থাকবার উপযোগী ভালো একটি বাড়ির সন্ধান করছিল জয়ন্ত। তখন স্থায়ী একজন লোকের মুখে নবনীরের কথা শুনে বাড়িটা দেখতে এসেছিল। নিরিবিলিতে সাজানো বাগানের মাঝখানে দোতলা বাড়িটি নামমাত্র ভাড়ায় পেয়ে জয়ন্ত সঙ্গে সঙ্গে 6 মাসের ভাড়া অগ্রিম দিয়েছিল। অ্যাডভান্সে টাকা পেয়ে নবনীরের মালিক সাধন সরকার তাকে প্রশ্ন করেছিল, মিস্টার রয়, আপনি কি ভূতে বিশ্বাস করেন? ভূত? না মশাই, ভূত আমি বিশ্বাস করি না। কেন, এ বাড়িতে বুঝি ভূত আছে? আগে না, আমার বাড়িতে আপনার কোনো কোনো ভয় নেই। তবে রাতের বেলায় কখনো সন্ধানীর কাছে যাবেন না, বাড়িটা অভিশপ্ত। তার মানে? যে বাড়িটা রহস্যজনক অগ্নিকাণ্ডে গোটা পরিবার শেষ হয়ে যায়, সে বাড়িটা অভিশপ্ত ছাড়া আর কি বলেন তো? সন্ধ্যা নিলে নাকি গভীর রাতে কার আবির্ভাব হয়। দিনের বেলা কোনো অসুবিধা নেই, তখন চাকর বাকর মালিক তো থাকেই, কিন্তু রাত হলে কেউ বা কারা এই বাড়িতে থাকতে চায় না। বাড়ির মালিক রতন চৌধুরীকে অনেক টাকা লোভ দেখিয়ে কাউকে 2-1 দিনের বেশি টাকা দিয়েই পারেনি।
আমরা অর্থাৎ এই অঞ্চলের অনেকেই রতন চৌধুরীকে ও বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু উনি কিছুতেই সন্ধানী ছাড়বেন না। তাই রাতের বেলা বিধু রতন চৌধুরী ও তার ছোট নাতি অর্ক ছাড়া আর কেউ থাকে না ও বাড়িতে। নবনীরে থাকলে আপনাকে কিন্তু ওই নির্জন এলাকায় একাই থাকতে হবে, বুঝলেন বাবু? সাধন সরকারের কথা শুনে কিছুক্ষণ চিন্তা করছিল জয়ন্ত। সরকার থেকে তার আশ্রয়ের যে অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে তা একবারও থাকার যোগ্য নয়। তাই এই মুহূর্তে তার একটি আশ্রয়ের স্থান দরকার ছিল। এত কম ভাড়ায় এই রকম বাড়ি পাওয়া যাবে এ ভাগ্যের ব্যাপার। তাছাড়া কি আর সমস্যা, সন্ধানীর তো অনেকটা দূরে, নবনীরের সঙ্গে এর কি সম্পর্ক ভেবে বাড়িটা নিয়েই নিয়েছে জয়ন্ত। নবনীরে আসার পর কেটে গেছে বেশ কয়েকদিন। প্রচন্ড কাজের চাপে নিঃশ্বাস ফেলবার সময় ছিল না জয়ন্তের। সকাল 9টার মধ্যে অফিসের গাড়িতে রওনা হতে হয়। মধুবনীতে ফিরতে ফিরতে রাত 7টা-8টা হয়ে যায়। সারাদিনে পরিশ্রমের পর ক্লান্ত হয়ে রাতে বিছানায় শোয়া মাত্রই ঘুম। তাই অস্বাভাবিক কোনো কিছুই মুখোমুখি হতে হয়নি। সেছাড়া এ বাড়িতে আছে এক পুরানো চাকর সোনারাম। আদিবাসী এই যুবকটি রাতে নিয়ম করে গাঁজা খায়, ফলে রাতে কোনো কিছু ঘটলেও সে টের পাওয়ার কথা নয়। এই কয়েকদিনের কিছু না ঘটলেও আজকের দুর্যোগে রাতে দোতলার বারান্দার একা একা দাঁড়িয়ে থাকতে অস্বস্তি বোধ হচ্ছে জয়ন্ত। কেন যেন একবার মন হলো ঝোঁকের মাথায় ওই বাড়িটার দিকে দেখলে ভালোই হয়। পেঁচার ডাকে চমকে উঠল জয়ন্ত। চোখে মুখে বৃষ্টির ছাঁড় লাগছে। রেলিং এর ধার থেকে সরে আসছে ঠিক সেই মুহূর্তে একটি আওয়াজ হলো। জয়ন্ত তাকিয়ে দেখে সাদা কাপড়ে আপাতমস্তক ঢাকা একটি মূর্তি সন্ধানীরের ফাটক খুলছে। মূর্তি ধরা বিশাল সদর দরজা সশব্দে খুলে সাদা মূর্তিকে ভেতরে প্রবেশ করতে চাইতেই জয়ন্ত চঞ্চল হয়ে উঠল। এত রাতে দুর্যোগ মাথায় নিয়ে এই পুরো বাড়িতে কে ঢুকতে পারে? কি তার উদ্দেশ্য? হতে বিশ্বাস নেই জয়ন্তের। নিশ্চয়ই এ কোনো বদমত নিয়ে ঢুকছে বাড়িতে। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেয় জয়ন্ত, তাকে যেতেই হবে সন্ধানীরে। এসে বালিশের তলা থেকে পিস্তলটা বের করে নিচে নেমে আসে। দালানে ঘুমন্ত সোনারামকে এক নজরে দেখে নিয়ে একাই ছুটে যায় গেটের দিকে। তারপর রাস্তা পার হয়ে সন্ধানীরের সদর দরজার সামনে এসে এক মুহূর্তে চমকে দাঁড়ায়। লোহার দরজা একটা দিক মরচে ধরে একেবারে ভেঙে গেছে। সেই দিক দিয়েই লোকজন চলাচল করে। দরজাটা সম্পূর্ণ খোলা হয় না কতদিন কে জানে, কিন্তু এখন এত বড় দরজাটা একেবারে হাট করে খোলা। একজন লোকের পক্ষে এতদিন ধরে বন্ধ থাকা মরচে ধরা লোহার এত বড় দরজা খোলা অসম্ভব ব্যাপার। অথচ একটু আগেই নিজের চোখে সেই অসম্ভবকেই সম্ভব হতে দেখেছে জয়ন্ত। তাই যে এই বাড়িতে ঢুকেছে সে অসীম শক্তির অধিকারী, সে কথা ভাবতেই জয়ন্তের গায়ে কাঁটা দিয়ে ওঠে। বৃষ্টি বেশ জোরে পড়ছে। এইটুকু পথ আসতেই একেবারে ভিজে গেছে জয়ন্ত। এক চুটে সন্ধানীর আগাছা জঙ্গলে ভরা প্রাঙ্গণ পেরিয়ে বর্মহলে বারান্দা ঢুকতেই বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোতে জয়ন্ত দেখতে পায় বর্মহলের বারান্দায় কে যেন পিটি মেরে শুয়ে আছে। জয়ন্ত পিস্তলটা হাতে নিয়ে পায়ে পায়ে সেই দিকে এগিয়ে যায়। তার মনে হয় মৃত্যু যেন কাছে কোথাও ওত পেতে আছে, সুযোগ পেলেই পুঁতি চেপে ধরবে। কোন রকমে সাহসের ভর করে শুয়ে থাকা লোকটির উপর টর্চের আলো ফেলতেই অবাক হয়ে যায় জয়ন্ত। এই যে রামুয়া!
6 বছরের এই ছেলেটা একেবারে অনাথ, গ্রামের এখানে সেখানে ঘুরে বেড়ায়। জয়ন্ত নবনীরা আসবার পর রোজই ওর বাড়িতে যায়। ছেলেটাকে এই কদিন বেশ ভালোবেসে ফেলেছে জয়ন্ত। ওকে এই খোলা বারান্দায় বৃষ্টির ছাঁটে মাথা মুখ ভিজিয়ে শুয়ে থাকতে দেখে জয়ন্তের খুব মায়া হয়। তাড়াতাড়ি ঘুমন্ত রামু ওকে কোলে তুলে নিয়ে বাড়ির একটা অংশে এখনো টিকে আছে সেই দিকে এগোতে থাকে। যে এসেছে সে এই দিক দিয়েই গেছে, তার প্রমাণ দরজাগুলো পর পর সব হাট করে খোলা রয়েছে। সিঁড়ির কাছে আসতেই নপুরের শব্দ। সঙ্গে সঙ্গে গেলে পিঠে গিয়ে দাঁড়িয়ে পড়ে জয়ন্ত। শব্দের উৎস কোথায় তা বোঝবার জন্যে চারপাশে তাকাতেই দেখে দোতলার বারান্দা দিয়ে সেই সাদা মূর্তি হেঁটে চলেছে, আর তার পার থেকেই আসছে সেই নপুরের শব্দ। সিঁড়ি ভেঙে দোতলে উঠে আছে জয়ন্ত, কিন্তু অবাক কাণ্ড, কেউ কোথাও নেই। কোথায় গেল সে? কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে টর্চটাকে জ্বালতেই দেখলো বারান্দার কোনার ঘরের দরজাটা হাট করে খোলা। দরজার দিকে কয়েক পা এগোতেই ঘর থেকে একটা বাচ্চার চিৎকার ভেসে এলো। জয়ন্ত লাফ দিয়ে ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। সাদা কাপড়ে ঢাকা মূর্তিটা বিছানা শোয়ানো একটা বাচ্চার উপর ঝুঁকে কি যেন করছে। জয়ন্ত চিৎকার উঠে বলল, হ্যান্ডস আপ, একটু নড়লেই গুলি করবো। সঙ্গে সঙ্গে মূর্তিটা ঘুরে দাঁড়ায় জয়ন্তর দিকে। উফ, কি ভয়ঙ্কর, কি ভয়ানক! সর্বাঙ্গ পুরা ঝলসানো এক নারী মূর্তি। ঠোঁট না থাকায় দাঁতগুলো বিভৎস ভাবে বেরিয়ে আছে, চুলগুলো পোড়া পোড়া। অজান্তেই চোখ দুটো বুজে ফেলে বলে রামুয়াকে শক্ত করে বুকে চেপে ধরে জয়ন্ত। চোখ খুলতেই দেখতে পায় মূর্তিটা স্থির হয়ে ওকে দেখছে। মনে জোর এনে জয়ন্ত বলে উঠল, কে কে আপনি? কেন এসেছেন এখানে? পুরো মূর্তিটা এবার হা করে বিচ্ছিরি হাসতে হাসতে জয়ন্তের দিকে এগিয়ে আসতে থাকে। জয়ন্ত চিৎকার করে ওঠে, আর ওগবেন না বলছি, তাহলে আমি গুলি করতে বাধ্য হব। মূর্তিটা তবুও এগিয়ে আসছে, দেখে জয়ন্ত গুলি চালায়। গুলির আওয়াজে সারা বাড়িটা কেঁপে ওঠে। গুলির শব্দে রামুয়া ও বাচ্চা দুজনেই একসঙ্গে চিৎকার করে উঠতেই বড় মূর্তিটা থমকে দাঁড়িয়ে পড়ে। গুলিগুলো যেন হাওয়া ভেদ করে ঘরের দেয়ালে গিয়ে লাগলো। জয়ন্তের মাথায় তখন খুন চেপে গেছে। সে বলে ওঠে, এ বাড়িতে সবকিছু পুরো ছাই হয়ে গেছে, বেঁচে আছে মাত্র এই দুটো শিশু আর একটি বৃদ্ধ। তাদের ভয় দেখাতে লজ্জা হয় না? আমি বেঁচে থাকতে অন্তত ওই দুটো শিশুর কোনো ক্ষতি হতে দেবো না। বলতে বলতে জয়ন্ত এক পা করে খাটের দিকে এগোতেই আচমকাই এক হাত বাড়িয়ে খাট থেকে বাচ্চাটাকে তুলে নেয়। দু হাতে দুটো বাচ্চাকে বুকে চেপে ধরে কোনো রকমে পিস্তলটাকে ডান হাতে ধরে পোড়া মূর্তিটা হঠাৎ বলে উঠল, তারপরে যেন বাতাসে মিলিয়ে যায়। জয়ন্ত অনেকক্ষণ বাচ্চা দুটোকে বুকে ধরে ঘরের মধ্যে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর কিছুটা ধাতস্থ হয়ে রামুয়াকে খাটের উপর বসিয়ে ঘরের আলো জ্বালিয়ে অন্য বাচ্চাটাকে শান্ত করে। তারপর রামুয়াকে জিজ্ঞেস করে, বাড়ির অন্য লোকেরা কোথায়? রামুয়া অবাক চোখে তাকিয়ে বলে, বুড়ো দাদু ঘুমাচ্ছে। উত্তেজনায় জয়ন্ত ভুলে গিয়েছিল যে সন্ধ্যানীর রাতের বেলায় রতন চৌধুরী আর এই বাচ্চাটা ছাড়া আর অন্য কেউ থাকে না। নিজের ভুল বুঝতে পেরে জয়ন্ত বলল, বুড়া দাদু কোন ঘরে ঘুমাচ্ছে? পাশের ঘরে আঙুল দেখিয়ে রামুয়া বলে, উই ঘরে। জয়ন্ত ছোট ছেলেটাকে কোলে নিয়ে রামুয়ার হাত ধরে পাশের ঘরে গিয়ে ঢোকে। ঘরে একটা কম পাওয়ারের সবুজ আলো জ্বলছে। খাটের উপর শুয়ে ঘুমাচ্ছে একজন বৃদ্ধ ব্যক্তি। জয়ন্ত বুঝতে পারে ইনি রতন চৌধুরী। অনেক ডাকাডাকি করেও বৃদ্ধ সাড়া না পেয়ে জয়ন্ত কি করবে ভাবছে। ঠিক তখনই রামুয়া বলল, বুড়া দাদু ওষুধ খেয়েছে, এখন উঠবে না, কাল সকালে উঠবে। জয়ন্ত চিন্তায় পড়ে যায়, এখন সে কি করবে? এই বাড়িতে বাকি রাতটা কাটাবে, না বাচ্চা দুটোকে নিয়ে নবনীরে ফিরে যাবে? নবনীরে খালি পড়ে আছে,
ডাকাত করলে সোনারাম জানতেও পারবে না। কিন্তু এইভাবে একজন বৃদ্ধাকে একলা ফেলে বাচ্চা দুটোকে বিনা অনুমতিতে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যাওয়া যায় না। বিশেষ করে এই বাড়ির মালিকের সঙ্গে তার কোনো পরিচয় নেই। ভাবতে ভাবতেই জয়ন্ত নিজের মনেই বলে ওঠে, একবার চেষ্টা করে দেখি। বলে ঘরের কোণ থেকে কুঁজোয় রাখা জল নিয়ে রতন চৌধুরীর চোখে মুখে জোরে জোরে ঝাপটা মারতে লাগলো। কয়েকবার ঝাপটা দেওয়ার পর বৃদ্ধ চোখ মেলে তাকায়। কিছুক্ষণ ঘোর লাগা চোখে জয়ন্তর দিকে তাকিয়ে বলে, কে তুমি? এত রাতে আমার বাড়িতে কেন এসেছো? জয়ন্ত বলে, উত্তেজিত হবেন না মিস্টার চৌধুরী, আমি জয়ন্ত রয়, আপনার প্রতিবেশী। কয়েকদিন হলো আমি নবনীরে ভাড়া নিয়ে বাস করছি। বৃদ্ধের মুখ থেকে উৎকণ্ঠার ভাব কেটে যায়। কিছুটা নিশ্চিন্ত হয়েই যেন বললেন, ও, আপনি সেই ইঞ্জিনিয়ার যিনি নবনীরে ভাড়া নিয়েছেন? হ্যাঁ, নবনীরে আসবার পর অনেকবার ভেবেছি আপনার সঙ্গে দেখা করবার, কিন্তু কাজের চাপে সময় হয়ে উঠতে পারেনি। আপনি আমার বাড়িতে এলে আমি খুশি হতাম মিস্টার রয়। এখন তো আর কেউ এ বাড়ি চৌখাট মারায় না। একটি দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আছে বৃদ্ধার বুক চিরে। তারপর হঠাৎই কি মনে পড়ায় বলে ওঠেন, অথচ আগে আহ, আপনি এত রাতে এখানে? জয়ন্ত সব কথা খুলে বলে বৃদ্ধ রতন চৌধুরীকে। বৃদ্ধা বললেন, সবই আমার কপাল। এই বাড়ি কিছুদিন আগে পর্যন্ত লোকে গম গম করত। অর্থবল, লোকবল, কোনো কিছুই অভাব ছিল না আমার। ভগবান আমাকে দুহাত ভরে দিয়েছে। কিন্তু আমি কি করে কোনোদিন ভাবতে পেরেছিলাম একমাত্র নাতির অন্নপ্রাশনের রাতে আগুন লেগে আমার সব কিছু শেষ হয়ে যাবে। আপনি তো এ বাড়িতে রাতে একাই থাকেন, কোনোদিন কোনো কিছু অস্বাভাবিক কিছু নজরে পড়েনি? বিশ্বাস করুন মিস্টার রয়, আমি কোনোদিন কিছু দেখিনি। বুড়ো মানুষ, রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি, সকালবেলা ঘুম ভাঙে। তবে এ বাড়িতে নিশ্চয়ই রাতে কিছু ঘটনা ঘটে। তা না হলে এত টাকার লোভ দেখিয়ে কত দূর দূর থেকে কাজের লোক আনতাম, কিন্তু কেউ টিকতে পারলো না। জয়ন্ত বলল, দুর্ঘটনার দিন ঠিক কি হয়েছিল মিস্টার চৌধুরী? বৃদ্ধ রতন চৌধুরী একটু চুপ করে থেকে বলতে শুরু করলেন, শুনুন তবে সেই অভিশপ্ত রাতের কথা। সেদিন সেদিন ছিল অর্কের অন্নপ্রাশন। একমাত্র নাতির অন্নপ্রাশন উপলক্ষে মহা ধুমধামে আয়োজন করেছিলাম। যেখানে যত আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব ছিল, প্রায় সবকেই নিমন্ত্রণ করা হয়েছিল। পুরো বাড়িটা সিল্কের কাপড়ে প্যান্ডেলে মুড়ে দেওয়া হয়েছিল। ভিতরে মহলের বিশাল উঠানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। তারই এক পাশে রান্না ও অতিথির বসবার ব্যবস্থাও হয়েছিল। বাইরের বাগানেও অতিথির বসবার ব্যবস্থা হয়েছিল। রাতে অতিথির খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। বেশিরভাগ নিমন্ত্রিত আত্মীয় বিদায় নিয়ে চলেও গেছে। বাড়ির লোক, নিকট আত্মীয় ও কাজের লোকের খাওয়া দাওয়া চলছে। রাত হয়ে গেছে দেখে আমি নাতিকে নিয়ে ওই বরমহলে বিশ্রাম নিতে এসেছিলাম। তারপর হঠাৎ কিভাবে যে আগুন লাগে, দেখতে দেখতে বাড়ির দুটো মহল একদম পুড়ে যায়। আমার স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে জামাই, আত্মীয় স্বজন, কাজের লোক
যারা যেখানে ছিল সব পুরো শেষ হয়ে যায় মিস্টার রয়। শুধু এই এক মহলায় কেমন করে যেন বেঁচে গেল। যেসব কাজের লোক সেদিন বেঁচে গিয়েছিল তারা ওই বাড়িটাকে অভিশপ্ত বলে চলে গেল। শুধু আমি এই বাচ্চাকে নিয়েই এখানে টিকে আছি মিস্টার রয়। বৃদ্ধের কথা শুনতে শুনতে একটা কথা জয়ন্তের মাথায় ঘুরপাক খেতে থাকে। কথাটা বলবে কি বলবে না ভেবে নিয়ে বলেই ফেলল, রামুয়া কে মিস্টার চৌধুরী? রামু, এই ছেলেটি বড় অভাব। আমাদের বাগানের মালিক রামভরতের ছেলে। রামভরতটাও মারা গেল। ওর বউ বিমলা একদিন কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেল। বাচ্চাটাকে একলা পেল। কে দেখবে ও? তাই আমি ওকে এই বাড়িতে রেখে দিয়েছি। শুধু তো দুবেলা দুমুঠো খায় আর থাকে এই বাড়ি এক কোনায়। কিন্তু বাড়ির কাজের লোকগুলো তেমনই হয়েছে। ওইটুকু ছেলেকে দিয়ে সারাদিন কাজ করাবে, আর কোনোদিন যদি কোনো কাজ ঠিক মতো না করে তাহলে মারধরও করে, খেতে দেয় না। আমি বুড়ো মানুষ, জানতে পারলে বকাবকি করি, ডেকে এনে নিজের হাতে খেতে দেই। এইভাবেই ডেকে আছে ছেলেটি। আর একটু বড় হলে নিজেই হলো কোথাও চলে যাবে। কথায় কথায় রাত প্রায় শেষ হয়ে আছে। আকাশে মেঘ থাকা সত্ত্বেও আলোর আভাস দেখা যায়, পাখিদের ডাক শোনা যায়। জয়ন্ত বলে উঠল, মিস্টার চৌধুরী, ভোর হয়ে গেল, আমি এবার বাড়ি যাব। হ্যাঁ, তা তো যেতে হবে। তবে আমার বিপদের কথা ভেবে আপনি যেভাবে এত রাতে সাহায্যের জন্য ছুটে এসেছেন সেই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ মিস্টার রয়। না 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 না, আপনি কি বলছেন মিস্টার চৌধুরী? প্রতিবেশীর বিপদে সাহায্য করবো, এটা নৈতিক কর্তব্য। আমি শুধু আমার সেটুকুই করেছি। আপনি আছেন পাশে, আমি এখন নিশ্চিন্ত। বুঝতে পারি নাতিটা দিন দিন কেন যেমন শুকিয়ে যাচ্ছে। মনে হয় এবার হয়তো আমার বংশের প্রদীপটাও কেউ চিরতরে নিভিয়ে দেবে। কিন্তু এরকম কে করছে? কি আমার অপরাধ? আপনি অর্ককে বাঁচান মিস্টার রয়। এতদিন আমি চাকর বাকরের কথা ঠিক মতো বিশ্বাস করতাম না, কিন্তু কিন্তু আজ আজ আপনার মুখে সব কথা শুনে বুঝতে পেরেছি রাতে কেউ আসে আমার আমার নাতি অর্ককে বিনষ্ট করার জন্য। জয়ন্ত বৃদ্ধের কথায় প্রথমটা হতচকিত হয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলল, আমাকে আপনি বিশ্বাস করেন মিস্টার চৌধুরী? বিশ্বাস? এই বিশ্বাস এই মুহূর্তে আপনি আমার একমাত্র ভরসা মিস্টার রয়। ঠিক আছে, তাহলে আজ থেকে আপনি ও অর্কে রাত কাটাবেন আমার বাড়িতে। রামুয়া থাকবে আমার সঙ্গে। আমি দেখব কে আপনাদের ক্ষতি করতে পারে।